আজকের টপিক গিজার। স্পেলিংটা দেখে নাও, এটা হলো আসলে গিজার। গিজার মানে বাথরুমে আমরা একটা ট্যাঙ্কের মতো দেখতে পাই, উপরের দিকে লাগানো থাকে, সেটাকে আমরা গিজার বলি। এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা শীতকালে জল গরম করার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, জল গরম করার কাজে তো আরও জিনিস আছে, গিজার ছাড়া আরও জিনিস আছে। তার মধ্যে একটা উদাহরণ আমরা কি বলতে পারি, ইমার্শন রড বলতে পারি, যেটা আমরা ডাইরেক্ট জলে চুবিয়ে দিয়ে আমরা কিন্তু জল গরম করতে পারি। কিন্তু গিজার এটা একটা পার্মানেন্ট ব্যবস্থা, যে ব্যবস্থায় আমরা জল কিন্তু দিয়ে এই জলটাকে গরম করে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা একদম ফিক্স করাই থাকে, শুধু সুইচটা অন করলেই জল গরম হতে শুরু করে, আমরা ট্যাপের সাহায্যে সেই জল গরমটা পেয়ে যাই। এখন দেখো, গিজার মেনলি কিন্তু হিটিং অ্যাপ্লায়েন্সেস। গিজার কিন্তু হিটিং অ্যাপ্লায়েন্সেস, অর্থাৎ এর ভেতরে কিন্তু একটা হিটিং এলিমেন্ট আছে, যে এলিমেন্টটার সাহায্যে জল কিন্তু গরম হয়। ঠিক আছে, তাহলে গিজার এর যে পার্টসগুলো আছে সেগুলোকে আমরা এখন দেখি। এক নম্বর দেখো, প্রথম থাকে মেটাল ট্যাঙ্ক। মেটাল ট্যাঙ্ক অর্থাৎ যেটার মধ্যে মেন জলটা গরম হবে, এটা কিন্তু কপারের তৈরি হয়। কেন কপারের তৈরি হয়? যদি এটা আয়রনের তৈরি হতো তাহলে কি হতো? তাহলে ওটাই মরচে ধরতো। আর এটা পিওর কপারের তৈরি হয়। ঠিক আছে, একদম 99% পিওর কপারের এটা তৈরি হয়, এই মেটাল ট্যাঙ্কটা। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন, মনে রাখো। 2 নম্বর, মেটাল কেস, অর্থাৎ আমরা বাইরে থেকে যেটাকে দেখতে পাই, বাইরে থেকে আমরা একটা হোয়াইট কালারের কভারিং একটা কেস দেখতে পাই, সেটা হলো মেটাল কেস। এটা কিন্তু আয়রনের তৈরি হয় এবং এটাকে সাদা কালার করে দেওয়া থাকে। এই মেটাল কেসটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই। আর এই মেটাল ট্যাঙ্ক এটা কিন্তু ভেতরে ইনসাইডে থাকে। এইটার ক্যাপাসিটিটাই মোটামুটি 10 লিটার ধরো, এরকম হয়। এর মধ্যেই কিন্তু জলটা গরম হয়, আর এই পুরো মেটাল ট্যাঙ্কটা কিন্তু এই মেটাল কেসের মধ্যে বসানো থাকে, ফিটিংস করে বসানো থাকে। তাহলে এটা মেটাল কেস। আর এই দুটোর মাঝে ইনসুলেটিং ফোম লাগানো থাকে, যাতে করে হিটটা বেরিয়ে না যেতে পারে। ঠিক আছে, ইনসুলেটিং ফোম লাগানো থাকে। তাহলে দুটো ট্যাঙ্ক, ভেতরে মেটাল ট্যাঙ্ক যেটা কপারের তৈরি, আর বাইরে আয়রনের ট্যাঙ্ক যেটা কালার করে দেওয়া থাকে, আমরা দেখতে পাই। এই দুটোর মাঝে কি থাকে? ইনসুলেটিং ফোম এখানটাতে দেওয়া থাকে, যাতে করে এখানে যে হিটটা তৈরি হচ্ছে মেটাল ট্যাঙ্কের ভেতরে, হিটিং এলিমেন্টের সাহায্যে যে হিটটা তৈরি হচ্ছে, সেই হিটটা ঝট করে বেরিয়ে না চলে যেতে পারে। হলো। এবার 3 নম্বরে আমাদের একটা মেইন পার্ট, যেটা হচ্ছে হিটিং এলিমেন্ট। তাহলে এই হিটিং এলিমেন্টটা 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে কি কাজ করে। এই হিটিং এলিমেন্টটাই কিন্তু মেন এখানে পার্ট, যেটাই জলটা গরম করে। এবং ইলেকট্রিসিটি এখানেই দেওয়া হয় বিভিন্ন কন্ট্রোলিং এর মাধ্যমে, আমি দেখাচ্ছি। এই হিটিং এলিমেন্টের মধ্যে হিটটা তৈরি হয়ে এই মেটাল ট্যাঙ্কের মধ্যে এটা বসানো থাকে, এবং সেই মেটাল ট্যাঙ্কের মধ্যে যে জলটা থাকে সেই জলটাকে এটা গরম করে। এটা হলো হিটিং এলিমেন্ট। এটা মোটামুটি ধরে নাও 2000 ওয়াট থেকে শুরু, এখান থেকে 3000 ওয়াট, ঠিক আছে, এরকম রেঞ্জে হয়। এবং এটা কি ধাতু দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে নাইক্রোম দিয়ে তৈরি হয়। নাইক্রোম মানে হলো নিকেল, আয়রন এবং ক্রোমিয়ামের সংকর ধাতু।
হিটিং এলিমেন্ট হলো। আচ্ছা, এবারে এর ভেতরে আরেকটা খুব ভাইটাল পার্ট থাকে যেটার নাম হচ্ছে থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট এইটা কিন্তু আবার দুই পিস থাকে, এটা দু পিস থাকে। এটা দেখতে স্টিকের মতো, এটা দু পিস থাকে, এটা দেখতে স্টিকের মতো। দুটো সাইড দিয়ে এলিমেন্ট যেখানে থাকে, সেই এলিমেন্টটা যেখানে থাকে সেই এলিমেন্টের দুই সাইড দিয়ে এটা জলের মধ্যে কন্ট্যাক্টে থাকে। যখন এই জলটা গরম হতে থাকে, হিটিং এলিমেন্টে সাপ্লাই দিলে যখন জলটা গরম হয় তখন এই থার্মোস্ট্যাট ওটাকে সেন্স করতে থাকে, থার্মোস্ট্যাটটাও গরম হতে থাকে। এটা একটা পার্টিকুলার টেম্পারেচারে যখন উঠে যায় তখন থার্মোস্ট্যাটটা একে সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। ঠিক আছে, এবার কথা হলো যে তাহলে দু পিস থাকে কেন? দু পিস থাকার এটাই কারণ যে যদি মনে করো যে কোনো কারণে একটা থার্মোস্ট্যাট ফেল করলো, যে সেটা লাইনটাকে কাটতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটা তো থাকছে, সে কাজ করবে। এখন দুটোই কাজ করবে না এরকম কেস সাধারণত আমরা আশা করতে পারি না, সেই কারণে যে একটা অন্তত পক্ষে কাজ করবে দুটোর মধ্যে। তা এই থার্মোস্ট্যাটের মধ্যে এই টেম্পারেচার কন্ট্রোলের একটা নব দেওয়া থাকে, ওটাকে স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে ঘোরালে টেম্পারেচারটাকে, এই জলের যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটাকে কিন্তু কন্ট্রোল করা যায়। এই থার্মোস্ট্যাটটা তাহলে কি করে? থার্মোস্ট্যাটটা মেটাল ট্যাঙ্কের ভেতরে যে জলটা রয়েছে, যেটা হিটিং এলিমেন্ট দিয়ে গরম হচ্ছে, সেই জলটার টেম্পারেচারটাকে অর্থাৎ উষ্ণতাটাকে নিয়ন্ত্রণ করে। যদি মনে করো যে এটা খারাপ হয়ে গেল, এটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? ধরো দু পিসই খারাপ হয়ে গেছে, এটা দীর্ঘদিনে হয়ে যায়, আস্তে আস্তে দু পিসই খারাপ হয়ে গেছে, তখন কি হবে? জলটা গরম হবে, হিটিং এলিমেন্ট দিয়ে তো জল গরম হবে। এবার কেউ তো থামানোর নেই হিটিং এলিমেন্টটাকে, তাহলে জল গরম হয়ে বাষ্প হতে শুরু করবে, অর্থাৎ যখন জল বেরোবে দেখবে যে ফুটন্ত জল বেরোচ্ছে। তাহলে এটা একটা প্রশ্ন থাকে যে যদি ফুটন্ত জল বেরোয় গিজার থেকে তাহলে কি বুঝতে হবে? তাহলে বুঝতে হবে যে থার্মোস্ট্যাট কিন্তু কাজ করছে না। আচ্ছা, এছাড়াও এর ভেতরে ইনলেট পাইপ থাকে। ইনলেট পাইপ, এই ইনলেট পাইপ দিয়ে জল গিজারের মধ্যে ঢোকে। গিজারের মধ্যে বলতে গেলে আসলে হচ্ছে মেটাল ট্যাঙ্কের মধ্যে ঢোকে। আর 6 নম্বর এটা হচ্ছে আউটলেট পাইপ। এটা দিয়ে কি হয়? জলটা গরম হয়ে সেখান দিয়ে বেরিয়ে আসে। ইলেকট্রিসিটি না দিলে হিটিং এলিমেন্ট বন্ধ থাকবে, তাহলে ইনলেট দিয়ে আর আউটলেট দিয়ে একই জল বেরিয়ে আসবে। আর এখানে যদি হিটিং এলিমেন্টকে আমি চালু করে রাখি ইলেকট্রিসিটি দিয়ে, তাহলে কি হবে? জলটা গরম হয়ে বেরোবে। আচ্ছা, এটা আউটলেট পাইপ। এছাড়া দুটো ইন্ডিকেটর থাকে। ইন্ডিকেটর এটা একটা রেড থাকে, একটা গ্রিন থাকে, দুটো ইন্ডিকেটর থাকে। অর্থাৎ তুমি যখনই সাপ্লাইটা দিলে সঙ্গে সঙ্গে রেডটা জ্বলবে এবং গ্রিনটাও জ্বলবে। যখন থার্মোস্ট্যাট থেকে লাইনটা অটো কাট হয়ে যাবে তখন গ্রিনটা বন্ধ হয়ে গিয়ে রেডটাই জ্বলতে থাকবে। অর্থাৎ সাপ্লাই আছে কিন্তু এখন হিটিং এলিমেন্ট বন্ধ আছে, এইটা সিগন্যাল দেওয়া হয় এটা দিয়ে। তাহলে যে ব্যবহার করছে ইউজার, সে বুঝতে পারে যে এখন হিটিং এলিমেন্টটা বন্ধ আছে কি এখন হিটিং এলিমেন্টটা চালু আছে, এই অবস্থাটা বুঝতে পারে। আসলে কিন্তু গিজারের মধ্যে এইটাই মেন পার্ট যেটা কিন্তু জলকে গরম করে। আর বাদ বাকিগুলো দেখো মেটাল ট্যাঙ্কের মধ্যে জলটা ধরা থাকে, মেটালকে সেটাকে ধরে রাখে, ইনলেট পাইপ জল ঢুকায়,
আউটলেট পাইপ দিয়ে জল বেরিয়ে যায়, এটা তো ইন্ডিকেটর। এখন সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে দেখো, আমি ইলেকট্রিক্যাল পার্টের মধ্যে হিটিং এলিমেন্ট আর থার্মোস্ট্যাট দেখিয়েছি, আর এখানে ইন্ডিকেটর দেখিয়েছি। এছাড়াও ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের জন্য একটা সাপ্লাই কর্ড থাকবে, ইলেকট্রিসিটি যেটা দিয়ে সাপ্লাই দেওয়া হবে। এবার দেখো এর সার্কিট ডায়াগ্রামটা কি হবে। আমাদের মেন পার্ট এখানে হচ্ছে হিটিং এলিমেন্ট, এটা হচ্ছে মেটাল ট্যাঙ্কটার মধ্যে থাকে। আচ্ছা, এর আগে একটা এরকম স্টিক টাইপের থার্মোস্ট্যাট থাকে, পরে একটা এরকম স্টিক টাইপের থার্মোস্ট্যাট থাকে। তাহলে দুটো থার্মোস্ট্যাট, মাঝখানে এটা কিন্তু হিটিং এলিমেন্ট। আচ্ছা, এখন দেখো এখান থেকে তিনটে সাপ্লাই দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, একটা যেটা ফেজ লাইভ লাইন, সেটা কি হলো, এইখানে দিয়ে দেওয়া হলো। তাহলে সাপ্লাই লাইনটা এখান দিয়ে গিয়ে থার্মোস্ট্যাটের মধ্যে দিয়ে এসে কয়েলে ঢুকলো, এখান থেকে আবার একটা থার্মোস্ট্যাটের মধ্যে দিয়ে এসে এটা নিউট্রালে চলে গেল। খুব সিম্পল সার্কিট ডায়াগ্রাম এটা একটু নিউট্রাল। আচ্ছা, এখানে আরো থাকছে, আমি বলছি, এখানে এটা হলো আর্থ। এই গিজারে কিন্তু আর্থ কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস, খুব প্রয়োজনীয় জিনিস। মানে অন্যান্য যে হিটিং অ্যাপ্লায়েন্সেস গুলো আছে বা রেফ্রিজারেটর যেগুলো আছে আমি বলেছি, সেগুলোতে আর্থ না থাকলেও দু একদিন চালানো যাবে, কিন্তু এখানে কিন্তু চালানো যাবে না। কারণ এখানে কিন্তু এটা পুরোই জলের ব্যাপার। আর কিছুদিন পর দেখা যায় যে এই যে হিটিং এলিমেন্টটা, এটা জলের মধ্যে থাকতে থাকতে এটা নষ্ট হয়ে খেয়ে যায়। এখানে যে হিটিং এলিমেন্টটা সেটা সরাসরি জলের সাথে কন্ট্যাক্টে চলে আসে, এবং পুরো বাড়িতে কিন্তু ইলেকট্রিসিটি পুরো শর্ট সার্কিট হয়ে যায়। তখন কিন্তু যে কোনো জায়গায় হাত দিলেই শক লাগে, দেখা গেলো যে কলে জল পড়ছে সেখানে হাত দিলেও শক লাগছে, এটা চালু অবস্থায়। তা সেই জন্য এটা এই মেটাল ট্যাঙ্ক যেটা আমি বলেছিলাম, সেই এই পুরোটা তো মেটাল ট্যাঙ্কের মধ্যে থাকে এটা। তাহলে এই আর্থিং লাইনটা এখানে মেটাল ট্যাঙ্কের মধ্যে কিন্তু একদম এভাবে কানেকশন করা থাকে। এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম। এখন একটা ইন্ডিকেটর যেটা থাকে, সেটা হচ্ছে এখান থেকে এখানে ফেজ আর নিউট্রালের মধ্যে এখানে সাপ্লাই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানটাতে একটা ইন্ডিকেটর লাগিয়ে দেওয়া হয়, যেটা কি হয়, এখান থেকে যতক্ষণ ধরে সাপ্লাই আছে ততক্ষণ ধরে এটা চলবে। ধরো এইখান থেকে একটা ট্যাপ বের করে এখানে ইন্ডিকেটরটা, এই যে কোনো জায়গা থেকে ট্যাপ বের করলেই হবে, এইখানটাতে না করলেই হলো। এখানে করো অথবা এখানে করো, কোনো অসুবিধা নেই। দেখো যখন সাপ্লাই লাইন দেওয়া হচ্ছে তখন এটা তো জ্বলছেই, সাপ্লাই লাইনটা এর মধ্যে দিয়ে এসে এখানেও চলে এসেছে, তাহলে এই ইন্ডিকেটরটাও জ্বলছে। এটা গ্রিন ইন্ডিকেটর, এটা রেড। এবার এটা জ্বলছে, সাপ্লাই কয়েল পেয়েছে, এটা কিন্তু চালু আছে, জল গরম হচ্ছে। আচ্ছা, এবার যখন এইটা অথবা এটা যে কোনোটাই অপারেট করে জল গরম হওয়া বন্ধ করে দিয়েছে, তখন কি হবে, এ সাপ্লাই পাবে না। এটা কাটলে দেখো ফেজ কাটবে, এটা কাটলে দেখো নিউট্রাল কাটবে, যে কোনো একটা তো কাটবে, তাহলে ইন্ডিকেটর কিন্তু বন্ধ হয়ে যাবে। এইভাবে একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে এখানে কিন্তু ইলেকট্রিক্যাল সাপ্লাই লাইনটার কাজ করা হয়। এখন এর মধ্যে যে কোশ্চেনগুলো আমি তোমাদের বললাম, যে দেখো এই হিটিং এলিমেন্ট এটা কিন্তু মোটামুটি বছর 2 থেকে 3-এর মধ্যে একবার করে খারাপ হয়, কারণ এটা সবসময় জলের মধ্যেই থাকে, ঠিক আছে। এবং জলের মধ্যে থাকলেই বরং ওটা ভালো থাকে, যদি জল দিচ্ছে আবার বন্ধ খুলে রাখছে, জল দিচ্ছে আবার জল খালি করে রেখে দিচ্ছে, তাহলে কিন্তু এই এলিমেন্টটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। আচ্ছা,
তাহলে এই এলিমেন্টটা খারাপ হয়ে 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 এমন অবস্থা হয় যে এই এলিমেন্টের যে কেসিংটা, আমরা বাইরে থেকে তো এটার কয়েলটা দেখতে পাই না, শুধু কেসিংটা দেখতে পাই। সেই কেসিংটা নষ্ট হয়ে গিয়ে কয়েলটা জলের সাথে কন্ট্যাক্টে চলে আসে। এটা কিন্তু এর সমস্যা হয়, এটাকে বের করে পাল্টে আবার নতুন দিতে হয়। এটা মোটামুটি 2 বছর থেকে 3 বছরে একবার করে পাল্টাতে হয়। কারোর একটু বেশি গেল সেটা তার ভাগ্যের ব্যাপার, ভালো হলে যাবে। আচ্ছা, এবার এই যে পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা আমরা দেখো বাজারে 2 রকমের পাওয়া যায়, অর্থাৎ গিজার যে ব্যাপারটা এটা 2 রকমের পাওয়া যায়। একটা হচ্ছে ইনস্ট্যান্ট হিট, একটা হচ্ছে ইনস্ট্যান্ট হিট, আর 2 নম্বর হচ্ছে স্টোরেজ টাইপ। ইনস্ট্যান্ট হিট মানে বুঝতে পারছো যে এটা সাপ্লাই সুইচ দেওয়ার 1-2 মিনিটের মধ্যে থেকেই ও কিন্তু গরম জল দিতে শুরু করে দেবে। এই ধরনের যে গিজারগুলো, সেই গিজারগুলো সাইজ 3 লিটার থেকে 5 লিটারের মধ্যে হয়, 3 লিটারই হয়। ইনস্ট্যান্ট হিট সুইচ দিলে দেওয়ার 1-2 মিনিটের মধ্যে পরের থেকেই জল গরম হতে শুরু করে এবং হচ্ছে সেই জলটা আমরা পেয়ে যাব। এটাকে আমরা কিন্তু গরম করে স্টোর করে রাখতে পারবো না জলটা। আর এর ক্যাপাসিটি মোটামুটি 10 লিটার 15 লিটার পর্যন্ত হয়। এটা স্টোরেজ টাইপ। এইটা যদি আমরা বাথরুমে লাগাই তাহলে কিন্তু আমরা সুইচ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে আমরা গরম জল পাবো। কারণ মনে করো যে এর মধ্যে স্টোরেজ হয়ে আছে 10 লিটার জল, এবার 10 লিটার জলকে গরম করতে এর তো একটা টাইম লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে স্টোরেজ টাইপ। আমরা ন্যাচারালি বাড়িতে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টোরেজ টাইপটা ইউজ করি, ঠিক আছে? কারণ এটাতে কি হয়, জলটা গরম হয়ে গেলে অনেকক্ষণ জলটা থাকে। অনেক লোক যদি হয় বাড়িতে তাহলে তখন স্টোরেজ টাইপটাই ভালো কাজ হয়। কারণ একজনা স্নান করে আসলো, তারপরে আরেকজনা ঢুকবে, ততক্ষণ যদি জল শেষ হয়ে যায় তাহলে এটা থেকে আর কাজে হবে না। আর এটা কিন্তু একটু হাই পাওয়ারের হয়, এটার অতটা পাওয়ার, এটা 3000 ওয়াট একদম হতেই হবে। আর এটা কিন্তু 2000 থেকে 3000 ওয়াট হয়, এরকম সিস্টেম। তাহলে এই হচ্ছে আমরা আজকে গিজার সম্বন্ধে জানলাম, এবং এর যে যে পয়েন্টগুলো আমি প্রতিটা বারে বারে উল্লেখ করেছি সেগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। যদি মনে করো যে এখান থেকে শক দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কি চেক করবো? একদম প্রথম চেক করবো আমরা হিটিং এলিমেন্ট। আমরা হিটিং এলিমেন্টটাকে প্রথম চেক করব, কারণ এই হিটিং এলিমেন্ট থেকেই কিন্তু শকটা হয়। তাছাড়া এদের থেকে হতে পারে কিন্তু পসিবিলিটি কম, অথবা এখানে সাপ্লাই লাইন হয়তো কোথাও মেটাল ট্যাঙ্কের সাথে ঠেকে গেছে, সেরকম হতে পারে। কিন্তু আমাদের 100-র মধ্যে 80% কি 90% চান্স এটা কিন্তু হিটিং এলিমেন্ট থেকেই হওয়ার চান্সটা বেশি। আর কি, যে জল ফুটতে শুরু করেছে, অর্থাৎ এখান এই থার্মোস্ট্যাটগুলো আর কোনো কাজ করছে না, সেক্ষেত্রে বুঝে গেল? তাহলে এই কয়েকটা ফল্টই হয়, বা সাপ্লাই লাইন আসছে না, তখন তুমি কর্ডটা চেক করো। ইন্ডিকেটর জ্বলছে না, তাহলে ইন্ডিকেটরগুলোকে চেক করো। এই সাধারণ কয়েকটা ব্যাপার গিজার। টোটালটা সিস্টেমটা হলো গিজার, জল গরম। আমরা একটা কন্ট্রোল করে একটা সিস্টেম বানিয়েছি, তার নাম হচ্ছে গিজার, ঠিক আছে?